আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দেশে জঙ্গিবাদের উত্থান নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডের মামলায় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুন্তি জাঙ্গালিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে 10 জন নিহত। 3 দিনের মাথায় একই স্থানে দুর্ঘটনা। চলতি মাসে মৃদু থেকে তীব্র মাত্রার কয়েকটি তাপপ্রবাহের পূর্বাভাস। শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে সংস্কার জরুরি মনে করেন সংশ্লিষ্টরা। ভোট বেশি পেছালে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে মন্তব্য। এবং গাজায় স্থল অভিযান বাড়িয়ে বড় এলাকা দখলে নিচ্ছে ইসরায়েল। ভোর থেকে লাগাতার বোমা হামলায় আরো 17 ফিলিস্তিনি নিহত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জঙ্গিবাদের উত্থান হওয়ার মতো কিছু ঘটেনি। দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করে তিনি বলেছেন, জুলাই হত্যাকাণ্ড ঘিরে মামলায় নিরপরাধ কেউ যেন ভোগান্তির শিকার না হয় সেজন্য থানার পাশাপাশি আইজি পর্যায়ে কমিটি করে তদন্ত করা হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা ও তেজগাঁও শিল্পাঞ্চল সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থানের সংখ্যা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক ছাড় দেওয়া হবে না। এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, ওই সময় তারা যে দেশে ছিল না তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়। 5ই আগস্টের পর কিছুদিন সরকার ছিল না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। চরমপন্থা ও উগ্রপন্থার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে সেই সুযোগ কাউকে দেয়া হবে না। নির্বাচনের মাধ্যমে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেজন্য কাজ করছে সরকার। যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় তবে সরকার হার্ড লাইনে যাবে বলে সতর্ক করেন তিনি। বুধবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরা গ্রামে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তথ্য উপদেষ্টা। যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এখানে যারা অপরাধী আছে তাদের বিচার কার্য শেষ করে যেতে পারি। যেখানে যেখানে মামলা হয়েছে আমরা চেষ্টা করব মামলাগুলোকে চালিয়ে যাওয়ার এবং শহীদ পরিবারগুলো যাতে বিচার পায় এটা নিশ্চিত করার চেষ্টা করব। চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না।
চলতি মাসে 2 থেকে 4টি মৃদু থেকে মাঝারি মাত্রার এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ওই সময় তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় শুরু হয় মৃদু তাপপ্রবাহ। সেই তাপপ্রবাহের বিস্তারে রাজধানী সহ প্রায় সারা দেশেই ভ্যাপসা গরম অনুভূত হয়। এরই মধ্যে 28 মার্চ যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তবে বুধবার সিলেটে বৃষ্টিপাতের কারণে গরম পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে। আগামী 24 ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সেই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের এবং সেই সাথে লাইটেনিং ফ্ল্যাশের সম্ভাবনা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা রংপুর, দিনাজপুর, সিলেট ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে বছরের উষ্ণতম মাস এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় দফায় শুরু হতে পারে তাপপ্রবাহ। উষ্ণতম বলতেই আমাদের তাপপ্রবাহের কথা আমাদের আগেই চলে আসবে। তো সেক্ষেত্রে একটা তাপপ্রবাহ প্রায় শেষ হয়ে আসছে, আবার আর একটা তাপপ্রবাহ আবার তাপপ্রবাহ এরপর 10-12 তারিখে। এই যে স্পেলটা চলতেছে গত 27 মার্চ শুরু হয়েছে এবং গতকাল 1 এপ্রিল পর্যন্ত ছিল। আজকেও থাকার সম্ভাবনা আছে, তবে আজকে কিছু কিছু জায়গা থেকে কমতে পারে। এপ্রিল মে ঘূর্ণিঝড় প্রবণ মাস হিসেবে চলতি মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম বলেছেন, কোনো ধরনের সংস্কার ছাড়াই ডিসেম্বরে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তবে নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে সংস্কার বাস্তবায়ন জরুরি। এক্ষেত্রে ক্ষমতায় যাওয়া দলকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন তিনি। তবে নির্বাচন বেশি পেছালে সরকারের অস্থিতিশীল করার পায়তারা হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। নাজিব বেগ জানাচ্ছেন, নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি করে আসছে বিএনপি। সম্প্রতি প্রধান উপদেষ্টা আবারও বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বিদেশি গণমাধ্যমকে বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলগুলো একমত হলে অগ্রাধিকার কিছু সংস্কার করেই এবছরই নির্বাচন হতে পারে। দলগুলো এবং সরকার এবং যে কনসেনসাস কমিশন আছে তারা যদি সবাই একমত হয় অগ্রাধিকার সংস্কারের ব্যাপারে, তাহলে তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা আমি অসম্ভব কিছু দেখি না। অন্তর্বর্তী সরকার কিন্তু আসলে 2-2.5 বছরের মেয়াদ, এক বেশিটা হওয়া উচিত না। তো এখন যদি এটা না হয় তাহলে তো রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে পড়বে, রাজনৈতিক সমাজ অস্থির হয়ে পড়বে, দেশের পরিস্থিতি অস্থির হয়ে পড়বে। বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী আছে, রাজনৈতিক গোষ্ঠী আছে, নানান ধরনের এজেন্ট থাকে দেশি বিদেশি, তারা সবাই কিন্তু চেষ্টা করবে সরকারকে অস্থিতিশীল করার জন্য। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম মনে করেন, শুধু একটি নির্বাচনের জন্য নয়, নির্বাচন ব্যবস্থার উন্নতিতে সংস্কার বাস্তবায়ন জরুরি। আমরা নির্বাচন ব্যবস্থাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই। শুধুমাত্র একটা ভালো নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সেটা সম্ভব না। সিরিজ অফ সুষ্ঠু ইলেকশন লাগবে। এই জন্যে আমরা যে সুপারিশগুলো দিয়েছি এগুলো বাস্তবায়ন দরকার, এবং এটা যেই করুক, সেটা নির্বাচনের আগে হোক, নির্বাচনের পরে হোক, এগুলো লাগবে। না হলে বাংলাদেশে ভবিষ্যতে আবার 2014 কিংবা 2018 কিংবা 2024 কিংবা 1996 সালের ফেব্রুয়ারির মতো নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেটি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। গাজায় স্থল হামলার পরিধি বাড়িয়ে সেখানকার বিস্তৃত এলাকা দখল করেছে ইসরায়েলি বাহিনী। দখল করা অঞ্চল দখল বাফার জোনে যোগ করা হবে বলে জানিয়েছে ইসরায়েল। বুধবার ভোর থেকে গাজায় লাগাতার ইসরায়েলি বোমা হামলায় 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাজার দক্ষিণ রাফা সহ বিস্তীর্ণ এলাকায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সন্ত্রাসী নির্মূল ও তাদের অবকাঠামো সরিয়ে সেখানকার বড় এলাকা যোগ করা হবে বাফার জোনে। বুধবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হতাহত হয়েছেন অনেক ফিলিস্তিনি।
গাজার সর্বদক্ষিণের শহর রাফা ও বেশ কয়েকটি পৌর এলাকা খালি করে বাসিন্দাদের অন্যত্র চলে যেতে নির্দেশ দিয়েছে আইডিএফ। মিশর থেকে এ এলাকায় অস্ত্র পাচার হয় দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী জানায় সীমান্ত এলাকায় তাদের উপস্থিতি প্রয়োজন। 2023 সালে হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় রাফা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবরোধের কারণে গাজায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত 25টি সহ সব খাবারের দোকান বন্ধ হয়ে গেছে। একদিকে বিমান হামলা, অন্যদিকে খাবারের অভাবে চরম মানবিক সংকটে রয়েছেন গাজাবাসী। আমরা শূন্যের নিচে পৌঁছে গেছি। আমার 2 বাচ্চা কাল রাতে খাবার না খেয়ে ঘুমিয়েছে। আমরা তাদের বলেছিলাম সকালে খাবার নিয়ে আসব। আমরা তাদের ও নিজেদের সঙ্গে প্রতিনিয়ত মিথ্যা বলছি। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান দি কস্ট অফ ওয়ার প্রজেক্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বযুদ্ধ বা যে কোনো বড় যুদ্ধের চেয়ে গাজায় গত 1.5 বছরে বেশি সাংবাদিক নিহত হয়েছেন। আর ইউনিসেফ বা সেভ দ্য চিলড্রেন সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে, গাজায় ইসরায়েলি হামলায় 95% স্কুলই বিধ্বস্ত হয়ে গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল 7:30টার দিকে এ দুর্ঘটনা হয়। ঈদের দিন সকালে একই এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত ও 12 জন আহত হয়। বেপরোয়া গতিতে বাস চালানো এবং সড়কে লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকার সামনে চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহন নামের একটি বাসের সাথে কুষ্টিয়া থেকে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় এলাকাবাসী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলে শিশুসহ 7 জন নিহত হয়। আহত হয় আরও 8 জন। পরে পাদুয়া হাসপাতালে নেয়ার পথে 1 জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে 2 জন মারা যায়। রোগী আসছে 4 জনের মধ্যে 2 জন অলরেডি ডেড হয়েছে। সব অজ্ঞাত। আমাদের হাসপাতালে 1 জন মারা আছে আর 1 জন জীবিত আছে। দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। সংঘর্ষে 7 জন এখনো পর্যন্ত নিহত হওয়ার সংবাদ আমাদের কাছে আছে, আর আহত আছে 3 জন। ওদেরকে হসপিটালাইজ করা হয়েছে, গুরুতর অবস্থায় আছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে আমরা আইনগত সিদ্ধান্ত নিব। পিতার নাম হলো দুলাল চন্দ্র বিশ্বাস, গোয়ালিয়া শেখপাড়া শৈলকুপা জিনেদাহ। আরেকজনের নাম হলো অর্ধা একজন নাম পাইছে অর্ধা। জাঙ্গালিয়া স্পটে 7 জন আর হাসপাতালে 3 জন ডেড বডি মারা গেছে। এর আগে ঈদের দিন সকাল 7:30টার দিকে একই এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত এবং 12 জন আহত হন। আল মুকসিদ, চ্যানেল আই। লক্ষ্মীপুরে চোর সন্দেহে শ্রমিক দল নেতা রাজু হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 4 জনকে বিশেষ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার 4 জন হলেন সদর উপজেলার শাকচোর এলাকার কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। এর আগে মঙ্গলবার নিহত রাজু হোসেন, রাজনের স্ত্রী জ্যোৎস্না আক্তার বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 20 থেকে 30 জনকে আসামি করে মডেল থানায় মামলা করেন। রাজু হোসেন সদর উপজেলার চর রুহিতা 9 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে অটোরিকশা চোর সন্দেহে রাজুকে পিটিয়ে ও নির্যাতন করে গুরুতর আহত করা হয়। সোমবার সকালে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। মিয়ানমারে কয়েক দশকের মধ্যে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু 2700 ছাড়িয়েছে। আহত হয়েছেন 4500-এর বেশি মানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ তৎপরতা ও উদ্ধার কাজ চালাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।
এসব এলাকায় মানুষের আশ্রয়, খাদ্য, পানি জরুরি অভাব দেখা দিয়েছে। দেশজুড়ে গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছানো কঠিন বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। দেশটিতে 1 সপ্তাহের জাতীয় শোক চলছে। এমন পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তার জন্য 1 মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছে বিদ্রোহীরা। মিয়ানমারের জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্স জানিয়েছে উদ্ধার কার্যক্রমের জন্য তারা 1 মাসের যুদ্ধবিরতিতে যাচ্ছেন। এ সময় কোনো হামলা চালানো হবে না, কেবল নিজেদের প্রতিরক্ষায় কাজ করা হবে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় দিন দিন বাড়ছে উচ্চ মূল্যের ফসল ভুট্টার আবাদ। তুলনামূলক স্বল্প ব্যয় ও কম ঝুঁকিপূর্ণ হওয়ায় ভুট্টা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের। পাশাপাশি গোখাদ্য সংকট নিরসন ও জ্বালানি হিসেবেও এর উপযোগিতা বাড়ছে। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। অন্যান্য যে কোনো ফসলের চেয়ে রোগবালাই কম হওয়ায় ও উৎপাদন ব্যয় সাশ্রয় হওয়ায় ভুট্টা আবাদের দিকে ঝুঁকছেন কৃষক। অধিক আমিষ ও ভিটামিন এ সমৃদ্ধ ভুট্টা বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করা যায়, তাই দিন দিন বাড়ছে ভুট্টার চাহিদা ও আবাদ। অন্যান্য ফসল থেকে ভুট্টায় ঝুঁকি কম, এজন্য আমরা ভুট্টা আবাদ বেশি করেছি। আশা করি 1 বিঘা জমিতে 40 মণের উপরে ফসল আমরা পাবো। ভুট্টায় আমার বিঘা প্রতি খরচ হয়েছে 8 থেকে 9 হাজার টাকা। আশা করি যদি ভালো ফলন আছে, যদি এই পরিমাণ ফলন হয় আমার বিঘা প্রতি ফলন হবে 40 থেকে 42 মণ। যদি বর্তমান বাজার 1200 টাকা বাজার থাকে আমার বেচা হবে 40 থেকে 45 হাজার টাকা। বর্ষাকালে যেহেতু গরুর খাবার থাকে না, মানে খড় খাওয়াই আমরা, সেটার বিকল্প হিসেবে এই ভুট্টা গাছটারে আমরা ভাঙায় তারপর গরুরে খাওয়াই। আর এছাড়াও জ্বালানি হিসেবে আমরা ভুট্টা গাছটা ব্যবহার করতে পারি আর কি। উচ্চ মূল্যের ফসল ভুট্টা আবাদের মাধ্যমে কৃষকদের অধিক লাভবান করতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষ বেশ লাভজনক এবং কম ঝুঁকিপূর্ণ। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 80 হেক্টর, তো সেখানে আবাদ হয়েছে 185 হেক্টর। তো আমরা আশা করতেছি যে এই বছর ভুট্টা চাষে কৃষকরা বেশ লাভবান হবে এবং এ বিষয়ে আমরা কৃষকদেরকে সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর ভেদরগঞ্জ উপজেলায় 80 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 185 হেক্টর জমিতে। বিঘা প্রতি 8 থেকে 9 হাজার টাকা খরচ করে কৃষক বিক্রি করছেন 40 থেকে 45 হাজার টাকায়। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন বগুড়ার ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ। সুলতানি ও মুঘল আমলের নকশার মিশেলে তৈরি নান্দনিক এই মসজিদ। এটি এক রাতে জিন দ্বারা নির্মিত এমন অলৌকিক কাহিনী প্রচলিত থাকায় অনেকের আকর্ষণের কেন্দ্রবিন্দুও মসজিদটি। তবে অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছে অনবদ্য এই নিদর্শনের সৌন্দর্য। রৌফ জালালের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বগুড়া থেকে 23 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার খন্দকারটোলা গ্রামে ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদের অবস্থান। প্রায় 450 বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নান্দনিক মসজিদটি। মসজিদের শিলালিপি থেকে জানা যায় 1582 সালে মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেন। মিনার, গম্বুজ ও ইটের বৈচিত্র্যময় গাঁথনি এবং ফুল লতা পাতার নকশা পুরো মসজিদটিকে দিয়েছে স্বতন্ত্রতা। চারপাশে শিমুল, তাল, আম ও নারিকেল গাছের সারি মসজিদের পরিবেশ প্রতিবেশকে করেছে ছায়া সুনিবিড়। কাল বিবর্তনে এটা মানুষ অনেক আগের সময় গল্প করে রাখছে, এটা জিনের তৈরি, একদিনে তৈরি করছে। আমাদের জেলায় এরকম একটা ঐতিহ্য আছে, একটি ইসলামের ঐতিহাসিক নিদর্শন, সংস্কার করার প্রয়োজন। এই মসজিদের গল্প, সেজন্য আমার বন্ধু সাতকানে কলেজ থেকে বেড়াতে যাচ্ছি। 2টি শিলালিপি ছিল, আমরা একটা দেখতে পাচ্ছি বাম সাইডেরটা, ডান সাইডেরটা করাচি জাদুঘরে আছে, এতটুকু পর্যন্ত আমরা জানি। তো কিভাবে ওখানে গেছে এটা সম্পর্কে আমরা তো বিস্তারিত জানি না। তবে কর্তৃপক্ষের উদাসীনতা আর রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী এই মসজিদটি। বিদেশি অতিথি ছাড়াও দেশীয় যারা পর্যটক এসে থাকেন এই মসজিদটাকে দেখার জন্য, আমরা তাদের ভালোভাবে চেনার স্বার্থে একটা দিক নির্দেশক সাইনবোর্ডের
সিদ্ধান্ত নিয়েছি যেন তারা হাইওয়ে রোড থেকে কোন রাস্তা দিয়ে গেলে তার মসজিদটা সহজেই দেখে আসতে পারবে সে বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করা হবে। ড্রেনে যে পানি নিষ্কাশনে সেটা একটা আলাদা একটা লাইন করা প্রয়োজন এবং সেক্ষেত্রে এটার জন্য আলাদাভাবে একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে বাস্তবায়ন করা গেলে এখানকার পানি নিষ্কাশনের যে বিষয়টা সেটা সমাধান হবে বলে আমি আশা করছি। যথাযথ সংস্কারের মাধ্যমে ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষার দাবি প্রত্নতত্ত্ববিদ সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে জঙ্গিবাদের উত্থান নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডের মামলায় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুন্তি জাঙ্গালিয়া বাস মাইক্রোবাস সংঘর্ষে 10 জন নিহত, 3 দিনের মাথায় একই স্থানে দুর্ঘটনা। চলতি মাসে মৃদু থেকে তীব্র মাত্রার কয়েকটি তাপপ্রবাহের পূর্বাভাস। শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা। নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে সংস্কার জরুরি মনে করেন সংশ্লিষ্টরা। ভোট বেশি পেছালে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে মন্তব্য। এবং গাজায় স্থল অভিযান বাড়িয়ে বড় এলাকা দখলে নিচ্ছে ইসরায়েল। ভোট থেকে লাগাতার বোমা হামলায় আরও 17 ফিলিস্তিনি নিহত। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।